আমি ভালো করে জানি তুই কে আর কি কি করতে পারিস। আর রইল তোকে এইখানে কেন এনেছি তা তুই একটু পরে জানতে পারবি। মানে কি কি বলতে চাইছেন আপনি? আর কে কে আপনি? আমি কি বলতে চাইছি তা তুই ভালো করে বুঝেছিস আর জানতে চাস আমি কে, তাই না? তো শুনে রাখ, আমি তোর জম। দেখতে চাইবি না তোর জম দেখতে কেমন? তখনই রুমের সকল লাইট জ্বলে ওঠে। চোখে আলো পড়ায় রোহান চোখ খিসকে বন্ধ করে ফেলে। পরে আস্তে আস্তে চোখ খুলে সামনে যাকে দেখে তাকে দেখেই রোহানের চোখ ছানা পড়া হয়ে যায়। কেননা সামনে আর কেউ না, আরশ দাঁড়িয়ে আছে, তাও আবার তার দিকে অগ্নিদৃষ্টি তাকিয়ে, যেন তখনই ওর চোখ দিয়ে আগুন ঝরে পড়বে। আরশকে এইভাবে দেখে ভয়ে রোহানের গলা শুকিয়ে যায়, কপালে বিন্দু বিন্দু গাম জমতে শুরু করে। রোহান নিজেকে কোনো মতে সামলে বলে, এসব কি হচ্ছে আরুষ? আমায় তুই কেন এখানে এভাবে বেঁধে রেখেছিস? যেতে দে আমায়। তোকে এইখানে এক বিশেষ কারণে আনা হয়েছে। কি 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 কারণে? আরে আরে, তুই এত ঘামছিস কেন? আজ তো এত গরমও নয়, তার উপর রুমে তো ফ্যান চলছেই। তেমন কিছু না। তার আগে তুই বল কেন আমায় এখানে এভাবে আটকে রেখেছিস? যেতে দে আমায়। তাই তো, কেন এনেছি তোকে আমি এইখানে? মনে পড়েছে, তোকে তোর সকল অপকর্মের শাস্তি দিতে। আসলে তোর পাপের খরানা এখন ভরে গেছে, তাই তোকে তো এখন শাস্তি পেতেই হবে। কি বলছিস এইসব? কিসের শাস্তি, কিসের কি? রোহানের এমন কথায় আরশ রেগে যায় আর ধাপ করে রোহানের হাতের উপর নিজের হাত দুটো চেপে ধরে বলতে শুরু করে। কিসের কি, তাই না? এত ইনোসেন্ট কিভাবে সাজতে পারিস তুই, যেন তুই কিছুই করসনি? কেন করলি তুই এসব আমার আর সাইরার সাথে? কেন আলাদা করলি আমাদের, বল? হঠাৎ রোহান হু হু করে হেসে ওঠে, তারপর বলে, তাহলে শেষ পর্যন্ত সায়রা তোকে সত্যিটা বলেছে, কিন্তু তাতে কি? আমার যা করার ছিল আমি করে ফেলেছি। তোদের দুইজনের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে যে এখন সম্পর্কে ফাটল ধরে গিয়েছে। আরশ রোহানের হাত দুটো আরও চেপে ধরে বলে, কেন করলি এমন, বল? কেন করলি এমন? শুধুমাত্র তোর আর সায়রা থেকে প্রতিশোধ নিতে। তোর জন্য আমি সায়রাকে নিজের করতে পারিনি, নিজের করে পাইনি। সেই কলেজ লাইফ থেকে আমি ওকে ভালোবাসি, কিন্তু ও তোকে ভালোবাসতো। তুই বাদে অন্য কাউকে পাত্তা দিত না, সেজন্য ও আমায়ও পাত্তা দেয়নি, ইগনোর করেছে আমায়। রোহান চৌধুরীকে ইগনোর করেছে, সে বাবা যায়। এটা আমার ইগুতে লাগে, তাই চেয়েছিলাম ওকে পটাতে, তাই তোর সাথে বন্ধুত্বের নাটক করি। কিন্তু যখন আমি ওকে প্রপোজ করি তখন তুই আর সায়রা মিলে আমায় পুরো ভার্সিটির সামনে অপমান করলি আর আমায় মারলি। তখন ওই জিদ চেপে বসেছিল যে তোকে আর সায়রাকে আমি আলাদা করেই রাখবো। তাই তো আমি সায়রাকে ভয় দেখাই যে যদি ও আমার কথা না মানে তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। আর সায়রাও মেনে যায়, সক্ষম হয় তোদের আলাদা করতে। কিন্তু তাতেও আমার মন ভরেনি। আমার যে তখন সায়রার উপর প্রতিশোধ নেওয়া শেষ হয়নি, তাই তো ওকে নিজের করতে চেয়েছিলাম আর নিজের কাছ থেকে শাস্তি দিতে চেয়েছিলাম। কিন্তু মাঝে তুই এসে আবার সায়রাকে কেড়ে নিলি, তাই তো তোদের দুজনকে আবার আলাদা করার চেষ্টা করি আর তোর কানে ওর নামে বিষ দিতে থাকি। তোকে তো আমি এই বলে আরশ রোহানকে ছেড়ে দিয়ে একটা স্টিক হাতে নেয় আর ওইটা দিয়ে রোহানকে ইচ্ছা মতো পেটাতে থাকে আর বলতে থাকে, আজ তোর জন্য আমরা দুইজন এত কষ্ট পাচ্ছি। তোর জন্য আমি আমার সাইরাকে এত কষ্ট দিয়েছি, ওকে ভুল বুঝেছি, ওর সাথে বাজে বিহেভ করেছি। তোকে তো আমি ছাড়বো না, আজ তো তোকে মেরেই ফেলবো আমি। এই বলে আবার মারতে থাকে। মারতে মারতে এক সময় ওকে রক্তাক্ত করে ফেলে। পরে এক সময় ওকে ছেড়ে দেয় আর কাকে যেন ফোন করে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুলিশ এসে হাজির। আরশ তাদের কিছু টাকা দিয়ে বলে রোহান যেন কঠিন থেকে কঠিন শাস্তি পায়, কোনোভাবেই যেন ছাড়া না পায়। পুলিশরা আরশের কথা মতো রোহানকে নিয়ে যায় আর কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে দেয়। এইদিকে দেখতে দেখতে আজ প্রায় এক সপ্তাহ কেটে গেল। সায়রা এখন বেশ সুস্থ, সবই আরশের কারণে। এই কয়দিন আরশ সায়রার সাথে একদম মেডিকেলের মতো চিপকে ছিল। সায়রার সকল কাজ সে নিজে করে দিয়েছে। সায়রার কখন কি প্রয়োজন তার দিকে খেয়াল রেখেছে। এর মধ্যে কয়েকবার সায়রা রাগ ভাঙার ট্রাই করেছে, কিন্তু পারেনি। তাও আরশ নিজের প্রচেষ্টা চালিয়ে চলেছে। আজ সায়রাকে রিলিজ দেওয়া হবে। আরশ সকল ফর্মালিটিস পূরণ করে সায়রার কেবিনে আসে। তারপর সায়রাকে নিজের সাথে নিয়ে যেতে নিলে সায়রা তার সাথে যেতে মানা করে দেয়। সে নাকি আরশের সাথে আরশের বাসায় যাবে না, বরং নিজের বাসায় থাকবে। অনেক জোরাজুরির পরও আরশ সায়রাকে মানাতে পারল না। আর সায়রার বাবা মাও বলছিল তাদের সাথে যেতে, তাই কিছু বলতে পারল না। সায়রা চলে গেল ওর মা বাবার সাথে। গাড়ি চলছে আপন গতিতে। সায়রা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে শুয়ে আছে।
এমন সময় গাড়িটি জোরে ব্রেক মারে, যার ফলে সাইরা সামনের দিকে ঝুঁকে পড়ে। সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। সাইরার বাবা বাইরে যায় দেখতে কি হয়েছে, সাথে তার মাও। কিন্তু অনেকক্ষণ যাবৎ তারা আর ফিরে আসে না। তাই সাইরা বাধ্য হয়ে বাইরে যায়। বাইরে গিয়ে দেখে তার বাবা মা নেই। সাইরা এই দিক ওই দিক খুঁজতেই থাকে। তখন একজন মাস্ক পরা লোক সামনে এসে দাঁড়ায়। সাইরা কিছু বুঝে ওঠার আগেই ওর মুখকে কি যেন স্প্রে করে। হঠাৎ সাইরার মাথা ঘুরতে থাকে আর চোখ দুটো বন্ধ হয়ে আসে। সাইরা যখন পড়ে যেতে নেয় তখন সেই ব্যক্তিটি ওকে ধরে ফেলে আর তারপর ওকে নিয়ে গাড়িতে করে বসিয়ে গাড়ি স্টার্ট করে দেয়। পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন। বাইরে থেকে আসা সোডিয়াম লাইটের আলোয় আলোকিত হচ্ছে রুমটি। সেই রুমের মধ্যেই সাইরাকে একটা বেডে শুয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ আগেই তার জ্ঞান ফিরেছে, কিন্তু চোখ খুলতে পারছিল না। অনেক কষ্টে সে আদো আদো করে চোখ মেলে। চোখ খুলে সে বসার চেষ্টা করে। কোনো মতে সে উঠে বসে, তারপর মাথায় হাত দিয়ে বসে। মাথাটা একদম ভার হয়ে আসে। তারপর সে চোখ ঘুরিয়ে চারিদিকে পর্যবেক্ষণ করতে থাকে। অন্ধকার হওয়ায় তেমন বোঝা যাচ্ছে না। বাইরে আবছা আলোতে এতটুকু বুঝতে পারছে সে কোনো রুমের মধ্যে আছে। সাইরা মনে করার চেষ্টা করতে থাকে সে এইখানে কিভাবে এলো। তখন তার মনে পড়ে সে তো ওর বাবা মার সাথে বাসায় যাচ্ছিল। পর রাস্তায় কিছু লোক এসে তাদের ঘিরে ধরে, আর পরে কি হয় তা তার মনে নেই। যখন সে এইবার চিন্তা করছিল তখনই সে দরজা খোলার আওয়াজ পায়। সাইরাও সেই দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। দরজা খুলে কেউ যখন লাইটটা অন করলো, সামনে থাকা ব্যক্তিকে দেখে সাইরা ভড়কে যায়। সে অবাক হয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে। সামনে থাকা ব্যক্তিটি আর কেউ না। আরুষ? হ্যাঁ, সামনে থাকা ব্যক্তিটি আরশ। সেই কিডন্যাপ করেছে সাইরাকে। আরশ ধীর পায়ে সাইরার সামনে যায়, তার পাশে বসে। এতে সাইরা কিছুটা সরে বসে। এতে আরশের এক তাচ্ছিল্য হাসি দেয়। তা দেখে সাইরার গা চলে যায়। সে তখন বলে ওঠে, তোমার সমস্যা কি? আমাকে কোথায় নিয়ে এসছো? আমি কোথায়? আমাকে কেন এনেছো এখানে? আরে আরে আস্তে আস্তে, একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব শুনি? ফজলামো করতেছো? কোথায় আমি? কেন নিয়ে আসছো আমাকে এখানে? কোথায় আনছি তা তো জানি না, বাট কেন আনছি এটা বলতে পারি। আরশ সাইরার দিকে একটু ঝুঁকে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আমি তোমায় এখানে হানিমুন করতে আনছি। যেহেতু আমাদের হানিমুন করা হয়নি, তাই ভাবলাম হানিমুনটা আগে সেরেই ফেলি। কি বলো? মজা করতেছো আমার সাথে? আর এইসব করে কি প্রমাণ করতে চাইছো? যে তুমি আমায় অনেক ভালোবাসো? প্রমাণ করতে চাইবো কেন? আমি তো তোমায় ভালোবাসি। ভালোবাসো। ভালোবাসলে আমার কথাগুলো শুনতাম, আমায় ভুল বুঝতে না, আমায় এমন চরিত্রহীনা বলতে পারতে না। এসব এই জন্যই তো করতেছো, যাতে তোমার কাছে ফিরে আসি। তাহলে শুনে রাখো, আমি আর ফিরছি না তোমার কাছে, কেননা তোমার সাথে আমার মতো চরিত্রহীনা মেয়েকে মানায় না। সে যাই হোক, আমি এখন বাসায় যাব, যেতে দিন আমায়। এই বলেই বেডে থেকে রেগে তাড়াতাড়ি করে নামতে লাগলো সাইরা। এতক্ষণ আরশ চুপ করে নীরব দর্শকের মতো সাইরা সব অভিমানগুলো দেখছিল। কিন্তু এখন সাইরাকে উঠতে দেখে তাড়াতাড়ি করে হাত টান দিয়ে তাকে বেডে বসিয়ে তার হাতগুলো নিজের হাতের মধ্যে নিয়ে করুণ ভাব করে বলে, সরি জান, আই এম সো সরি। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, আর আমার অপরাধের এত সহজে ক্ষমা নেই তাও জানি। কিন্তু আমাকে একটা সুযোগ দাও। আমি এবার তোমাকে কোনো অভিযোগের সুযোগ দিব না। প্রমিস, কোনো কষ্ট দিব না, অবিশ্বাস করব না, সব সময় আগলে রাখবো। প্লিজ আমাকে আর একটিবার সুযোগ দাও প্লিজ। সাইরা আরশের এমন করুণ চাহনিতে নিজে আরও দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল না হয়েও উপায় কই? সে যে আরশের প্রতি আগে থেকেই দুর্বল। আরশের সামনে সে যে নিজেকে শক্ত রাখতে পারে না নিজেকে ঠিক রাখতে। আরশের চোখের দিকে তাকালেই যে সব ভুলে যায়। কিন্তু সব কি চাইলেও ভোলা যায়? তার যে বারবার আরশের করা সেই ব্যবহারের কথা মনে পড়ে যায়। সাইরা আরশের চোখের দিকে তাকিয়ে বলে, সবকিছু মেনে নেওয়াটা কি এত সহজ? আমি তোমাকে কি করে আবার আগের মতো মেনে নিব? কি করে তোমার করা প্রত্যেকটা ব্যবহার ভুলে যাব? আমি ভেঙে গেছি আরুষ, পুরোপুরি ভেঙে গেছি। তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই এর চেয়ে ভালো তুমি তোমার মতো থাকো, আর আমায় আমার মতো থাকতে দাও, যেতে দাও আমায়। আরশের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উঠতে নিলেই পিছন থেকে আরশ সাইরার হাত আটকিয়ে বলতে লাগে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, আমি তোমাকে যেতে দিব না। সাইরা পিছন ফিরে আরশের দিকে তাকিয়ে বলে,
কি বাচ্চাদের মতো কথা বলছো? কি সত্যি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার সাথে থাকতে চাই না, তাই বলে কি তুমি আমার সাথে জোর করবে? তুমি নিজেকে কি ভাবছো শুনি? যখন খুশি নিজে থেকে টানবে, যখন খুশি দূরে ছুঁড়ে মারবে, যা খুশি তাই করবে, আর আমি চুপচাপ সব মেনে নিব? না, তা কখনই হবে না। আমি এখনই চলে যাব। এই বলে সায়রা চলে যেতে নিলে আরশ সায়রাকে টান দিয়ে নিজের কাছে এনে নিজের কোলে বসায়। পিছন থেকে সায়রার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর সায়রার কানের কাছে মুখ এনে স্লো ভয়েসে বলতে থাকে, ইয়েস, আই হ্যাভ গন ম্যাড। তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আর এই পাগলকে সুস্থ করতে যে শুধু তার সাইরাকে বড্ড প্রয়োজন। তাই তো তোমাকে কিডন্যাপ করে এনেছি নিজের কাছে রাখার জন্যে, নিজের বুকের মাঝে সারা জীবনের জন্য বন্দি করতে, প্লাস হানিমুনটাও সেরে ফেলতে। সায়রা এবার হালকা ঘাড় ঘুরিয়ে আরশের দিকে ফিরে রেগে বলতে থাকে। গুন্ডাদের মতো দেখতে। আরশ ব্রুকুসকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই গুন্ডাদের মতো দেখতে? গুন্ডাদের মতো দেখতে মানে গুন্ডাদের মতো দেখতে? আমি মোটেও গুন্ডাদের মতো দেখতে না। আই অ্যাম এ চার্ম বয়। জানো আমার উপর কত মেঘ রাশিত? অ্যাব্রোড থাকতে সব মেয়েরা আমি বলতে পাগল ছিল। না, পাবনার পাগলিরাই পাবনার ছেলেদের উপর গ্রাসিত হয়। আর আরশ দাঁত বের করে হেসে বলতে লাগে। আমার প্রশংসা করার জন্য ধন্যবাদ। সায়রা তখন নাক ফুলিয়ে সামনে ঘাড় ঘুরিয়ে ফেলে, কাদো কাদো ফেস করে বিড়বিড় করে বলতে লাগে। না জানি আব্বু মুখে কি করেছে এই গুন্ডা। কই আছে কে জানে? ফোন তো দিতে পারতেছি না। ফোন কই কে জানে? আরশ সায়রার গাড়ি নিজের থুতনি রেখে মুচকি হেসে সায়রার গালে গাল লাগিয়ে বলে, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না জান। আমি শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মাকে একদম ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে এসেছি। আর তাদের জানিয়ে এসেছি যে আমি তোমাকে নিয়ে হানিমুনে যাচ্ছি। প্রথমে আপত্তি করলেও আমি ঠিক মানিয়ে নিয়েছি। সায়রা বুড়োকুসকিয়ে আরশের দিকে তাকায়, তারপর বলতে লাগে। আমরা কোথায় আছি? উফ, তা তো বলা যাবে না, টপ সিক্রেট। আমার মোবাইল কই? আমার কাছে। দাও তাহলে আমি বাসায় কথা বলবো। হুম, আমি আমাদের হানিমুনে কোনো ডিস্টারবেন্স চাই না। আর এমনিও ফোন আমার কাছে, আর আমার কাছেই থাকবে। কারণ আপনার কাছে থাকলেই আমার থেকে পালানোর চেষ্টা করবেন, যা আমি চাই না। সায়রা বিড়বিড় করে বলতে থাকে। আমাকে যে এখানে আনলে ভালো কথা, কিন্তু এখন আমি পরবোটা কি? জামা কাপড় তো কিছুই আনিনি। এখন ফ্রেশ হয়ে কি পরবো শুনি? কেন জান, বাথ টাওয়েল আছে না, ওইটা পরে থাকবা। আমি এই তো, আমার সামনে আর কিসের লাজ শরম? কি? এত জোরে চিৎকার দেওয়ার কি আছে? কানের পর্দা ফাটাইয়া দিবানি। আমি তো জাস্ট মজা করতেছিলাম। আমি আসার আগে সবকিছু বাসা থেকে নিয়ে আসছি। কাভার্ডে তোমার আর আমার ড্রেস আছে। যাও গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো, ততক্ষণ আমি খাবার অর্ডার দিয়ে আসি। ফাজিল পোলা। ভাইরে ভাই, এই মায়া তো এখন একদম বোম হয়ে আছে। কখন যে ফাইটা যায় কে জানে। কিন্তু যত যাই হোক, হার মানলে চলবো না। সাইরা যদি বোম হয় তাহলে আমিও সেই বোমের জামাই। সাইরাকে কিভাবে নিজের কাছে রাখতে হয় তা আমি ভালো করে জানি। আফটার অল শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। এই বলে একটা ডেভিল স্মাইল দেয় আর রুমে থেকে বেরিয়ে যায়। তারপর কিছুদিন পর সকাল 7টার সময় সায়রা আরশের খালি বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। কি না নিষ্পাপ লাগছে তাকে। মুখটা একদম উজ্জ্বল দেখাচ্ছে। এক আলাদা মায়ায় বিরাজ করছে তার মুখখানিতে। আরশ আরও গভীরভাবে সায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। আরশের আজ বেশ শান্তি লাগছে। সে তার ভালোবাসাকে হারিয়ে আবার নতুন করে পেয়েছে। তার ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসায় নতুন করে রাঙিয়েছে। কিন্তু ওকে ভুল বুঝে কতই না কষ্ট দিয়ে ফেলেছিলাম। নিজের থেকে দূরে সরিয়ে ফেলেছিলাম। নিজের ভালোবাসা থেকে বঞ্চিত করতে চেয়েছিলাম। যে কিনা আমাকে পাগলের মতো ভালোবেসে চলেছিল। যে কিনা আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল ছিল। অন্য কারোর অন্যায়ের শাস্তি তাকে দিয়ে গেছি। ভুল বুঝে গিয়েছি, তার সাথে অন্যায় করেছি। কিন্তু এখন থেকে কখনোই আমি নিজেদের মধ্যে না কোনো ভুল বোঝাবুঝি আসতে দিব না, কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিব না, প্রমিস। এসব ভাবতে ভাবতে আরশ সায়রার কপালে চুমু দেয়। কপালে কাউরে ঠোঁটের স্পর্শ পড়তেই সায়রা ঘুম ভেঙে যায়। সায়রা আলতো করে ঘুম ঘুম চোখে আরশের দিকে তাকায়। আরশের চেহারায় ঠোঁটের কোণে মৃদু হাসি দেখে সায়রা মুখে হাসি ফুটে ওঠে। আরশ সায়রাকে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিসিয়ে বলতে লাগে। গুড মর্নিং জান।
গুড মর্নিং। ঘুম কেমন হলো শুনি? এই কথা শুনে সায়রার মুখে এক লাল আভা ফুটে ওঠে। সে লজ্জায় আরসের বুকে মুখ লুকায়। তা দেখে আরস বলে, জান সরি, তোমায় ভুল বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম, অনেক অন্যায় করেছিলাম তোমার সামনে, মাফ করে দিও। আমাকে কি শেষবারের মতো সুযোগ দিবে? দিবে কি সুযোগ তোমায় আমার ভালোবাসাতে ভরিয়ে দিতে, নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে দিতে? সায়রা মাথা উঁচু করে এক মিষ্টি হাসি দিয়ে আরসের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ায়। তারপর ওর বুকে মাথা রেখে বলতে লাগে, দোষ শুধু তোমার একার ছিল না, আমারও ছিল। তাই তুমি মাফ চেও না। আর এখন থেকে সকল সংশয় ভুলে নতুন করে জীবন সাজাও, যেখানে থাকবো শুধু তুমি আর আমি, আমাদের ভালোবাসা। কিন্তু এর আগে কথা দাও আর কখনো আমার সাথে এমন বাজে ব্যবহার করবে না। যত ভুল বোঝাবুঝি রাগারাগি হোক না কেন, দুজন শান্তভাবে নিজেদের মধ্যে মিটিয়ে নিব। কথা দাও। আরস মুচকি হেসে সায়রার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলে, কথা দিলাম আর কখনো এমন কিছু করব না, প্রমিস। যাও এখন ফ্রেশ হয়ে আসো। জো হুকুম মেরি শেহজাদি। বেশ কিছুক্ষণ পর সায়রা নিচে চলে যায় নাস্তা তৈরি করতে। আরসও ততক্ষণে ফ্রেশ হয়ে চলে আসে। একটা ব্রেক ট্রাউজার আর টি শার্ট পরে সে নিচে নেমে আসে। নিচে এসে সে সোজা রান্নাঘরে চলে যায়। গিয়ে পিছন থেকে সায়রার কোমর জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে বলতে লাগে, কি করছো? আকাশ থেকে ডিম পাড়তাছি। মজা করতেছো নাকি? তুমি তো রান্না করছো। দেখতে যখন পারছো তখন এমন ফালতু প্রশ্ন কেন করো? উফ, আমার বউ দেখি রেখে গেছে। তা আমার বউ কি জানে তাকে রাগলে আরো বেশি সুন্দর লাগে? যখন তার নাক রাগে লাল হয়ে যায় আর গালগুলো টমেটোর মতো ফুলে যায়, তখন তাকে দেখে ইচ্ছা করে টুপ করে খেয়ে ফেলি। সায়রা এখন রাগ বলে লজ্জায় লাল হয়ে যায়। আরও যে কেন তাকে বারবার এমন লজ্জায় ফেলায় কে জানে। সায়রা কিছু না বলে রান্না করতে থাকে আর আরস পিছন থেকে ওকে জড়িয়ে ধরে ওর নাকে নাক দিয়ে ঘষতে থাকে। ঠিক তখন আরসের মোবাইলে একটা ফোন আসে। আরস একটা পকেট থেকে মোবাইল বের করে নাম্বারটি দেখে ব্রু কুঁচকে যায়। সে ফোন রিসিভ করে কথা বলতে থাকে। হোয়াট? এত কিছু হয়ে গেল আর আপনি আমায় এখন বলছেন? ওই পাশ থেকে কি বলল বোঝা গেল না। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন, আমার এইখানে কিছু বলার নেই। বলে ফোন রেখে দেয়। সায়রা ততক্ষণে খাবার টেবিলে সাজিয়ে ফেলে। কি হয়েছে? কমিশনার ফোন দিয়েছিল। কেন? তোমাকে একটা কথা বলা হয়নি। তুমি যখন হাসপাতালে ছিলে তখন আমি রোহানকে পুলিশের কাছে দিয়েছিলাম। ও, তো কেন ফোন করেছিলে? কিছুদিন আগে রোহান জেল থেকে পালানোর চেষ্টা করে। এতে কিছু পুলিশ অফিসারদের আঘাত করে। পুলিশের গান নিয়ে সে পালিয়েও যায়। পুলিশ যখন তাকে ধরতে যায় তখন সে পুলিশের উপর ব্যাকফায়ার করে। ওকে কোনোভাবেই ধরা যাচ্ছিল না, তাই পুলিশ বাধ্য হয় ওকে গুলি করতে। আর ওর অন দ্য স্পট ডেড হয়। এখন ওর ফ্যামিলিকে ওর লাশ নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু সম্মানের ভয়ে সে ওর লাশ নিতে মানা করে ফেলে। তাই এখন ওর লাশের কি করবে তার জন্যই ফোন দিয়েছিল। সায়রা সব শুনে তার ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সকলের ধর্মের ফল তাকে পেতেই হয়, হয়তো ইহকালে আর নয়তো পরকালে। শাস্তি তো তাকে ভোগ করতেই হয়। হুম। দেখতে দেখতে 4 মাস কেটে যায়। আরস আর সায়রা এখন ইটালিতে সেটেল হয়ে গিয়েছে। আর সে সব কিছু যেহেতু এইখানে, তাই সকলের মতে তারা দুইজন এইখানে এসে পড়ে। এইখানে ওরা নতুনভাবে নিজের জীবন সাজাচ্ছে, যেখানে তাদের ভালোবাসার কোনো কমতি নেই। সায়রা এইখান থেকেই তার পড়ালেখা শেষ করেছে আর আরসও তাকে ফুল সাপোর্ট করছে। বাহ, আজ থেকে আমার হাজবেন্ড ফুল রোমান্টিক মুডে। কি ব্যাপার? আরস চোখ বন্ধ করে সায়রার ঘাড়ে চুমু দিতে দিতে মাতাল কণ্ঠে বলতে লাগলো, আমি তো সবসময়ই রোমান্টিক মোডে থাকতে চাই, তোমাকে নিজের ভালোবাসায় রাঙাতে চাই, তোমার ভালোবাসায় ডুবে থাকতে চাই, কিন্তু তুমি তো সেই সুযোগটা দাও না। সায়রা আরসের দিকে ঘুরে তার গলায় নিজের 2 হাত রেখে এক মিষ্টি হাসি দিয়ে বলতে লাগে। ও আচ্ছা, তাই বুঝি। আরস সায়রার কোমর জড়িয়ে ওকে আরো কাছে টেনে বলে, জি হ্যাঁ তাই। তো এখন কি একটা সুযোগ দেওয়া যাবে কাছে আসার? বলেই আরসের সায়রার মুখের কাছে নিজের মুখ নিয়ে আসে। সায়রা আরসের মুখের সামনে হাত রেখে আকটিয়ে খিলখিল করে হেসে বলে, একদম না, আমার এখন রাতের রান্না করতে হবে। আরস বাচ্চাদের মতো ফেস করে বলে, এটা একদমই ঠিক না। তুমি সবসময় এমন করো, তোমার কাছে আসলেই তুমি এমন চিটিং করো পালানোর জন্য। এতে আমার কষ্ট হয় না বুঝি? আহারে, আমার বরের কত কষ্ট। এখন সরো, যেতে দাও। তা তো হচ্ছে না। আজ আমি তোমার কোনো বাধাই মানব না, কেননা তুই যে শুধুই আমার।
এই বলে সায়রাকে কুলে তুলে নেয় আর রুমের দিকে পা বাড়ায়। হয়তো আজ আবার নতুন করে রাঙিয়ে দিবে আরশ সায়রাকে নিজের ভালোবাসার রঙে, পাড়ি দিবে এক অজানা ভালোবাসার রাজ্যে, যেখানে থাকবে না কোনো সংশয়, না থাকবে কোনো অবহেলা, না থাকবে কোনো ভুল বুঝাবুঝি, শুধু থাকবে তাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। বেঁচে থাকুক তাদের ভালোবাসা, মধুর হোক তাদের জীবন। সমাপ্ত।